আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে নবম শ্রেণীর 29 নম্বর ক্লাসে আছি। এখানে আমরা 11.2.3 এবং 11.3.1 এর উত্তরগুলো দেখব। আমাদের এই অধ্যায়টা হচ্ছে 11 নম্বর অধ্যায় এবং এই অধ্যায়ের নাম হচ্ছে দ্য লাস্ট লিফ, শেষ পাতা। 11.2.3 ইনস্ট্রাকশনটা হচ্ছে, নাও রিড দ্য ফলোইং genre of text and fill in the grid that follows with the required information from the text. এখন পাঠ্যের বা লেখার নিম্নলিখিত ঘটনাগুলো পড়ো এবং পাঠ্য থেকে প্রয়োজনীয় তথ্য সহ গ্রিডটি পূরণ করো। গ্রিড মানে যে ছকটা দেয়া আছে, চার্টটা দেয়া আছে, সেটা পূরণ করো। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, পরে তোমার প্রতিক্রিয়াগুলো ক্লাসের সঙ্গে ভাগ করে নাও। পার্ট এ অর্থাৎ টেক্সট এ তে আমরা দেখব এখন, in the sleepy town of Elmwood, a precious artifact vanished overnight from the local museum. ঘুমন্ত শহর এলমুডে একটি মূল্যবান নিদর্শন স্থানীয় জাদুঘর থেকে রাতারাতি অদৃশ্য হয়ে যায়। The golden key, said to possess mystical power, had been the town's prized possession for generations. সোনার চাবি, যা রহস্যময় শক্তির অধিকারী বলে মনে করা হয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে শহরের মূল্যবান সম্পত্তি ছিল। ডিটেকটিভ এলমা স্কট ওয়াজ কল্ড টু আনরেভেল দ্য মিস্ট্রি। গোয়েন্দা এমা স্কটকে রহস্য উদ্ঘাটনের জন্য ডাকা হয়েছিল। As Emma delved into the investigation, she discovered a hidden network of suspects. এমা যখন তদন্ত শুরু করেন, তখন তিনি সন্দেহভাজনদের একটি গোপন নেটওয়ার্ক আবিষ্কার করেন। The enigmatic curator, Mr. Thornfield, appeared nervous, while the eccentric historian, Dr. Mallory, seemed oddly excited. রহস্যময় তত্ত্বাবধায়ক মিস্টার থর্নফিল্ডকে নার্ভাস বলে মনে হচ্ছিল। অন্যদিকে উদ্ভট ইতিহাসবিদ ডক্টর ম্যালোরিকে অদ্ভুতভাবে উত্তেজিত বলে মনে হচ্ছিল। অর্থাৎ যখন তোমার এখানে একটা সেই ইনভেস্টিগেশন বা তদন্ত কাজ শুরু হয়, তদন্ত কাজের সময় এমা স্কট এই বিষয়গুলো বুঝতে পারেন। The young artist Lily Williams had a reputation for her obsession with ancient artifacts. তরুণ শিল্পী লিলি উইলিয়ামস প্রাচীন নিদর্শনগুলোর প্রতি তার ভক্তির জন্য খ্যাতি অর্জন করেছিলেন। With each clue, the mystery deepened. প্রতিটি সূত্র দিয়ে রহস্য আরো গভীর হয়ে ওঠে। Emma followed a trail of cryptic symbols that lead her to an abandoned mansion on the outskirts of the town. এমা রহস্যময় প্রতীকগুলোর একটি পথ অনুসরণ করেছিলেন, যা তাকে শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত প্রাসাদে নিয়ে গিয়েছিল। There, she uncovered a secret chamber concealed beneath layers of dust and cobwebs. সেখানে তিনি একটি গোপন কক্ষ আবিষ্কার করেন, যা ধুলো এবং জালের স্তরের নিচে লুকিয়ে ছিল। Inside the chamber, Emma found the golden key, tucked away in a velvet-lined box. চেম্বারের ভেতর এমা সোনার চাবিটি খুঁজে পান, যা একটি মখমল রেখাযুক্ত বাক্সে আটকে রাখা ছিল। But who was the culprit? কিন্তু দোষটা কার ছিল? As Emma confronted the suspect, she uncovered a web of deception, jealousy and greed. এমা যখন সন্দেহভাজনদের মুখোমুখি হন, তখন তিনি প্রতারণা, ঈর্ষা এবং লোভের একটি জাল উন্মোচন করেন। In a dramatic reveal, Emma identified the true thief. একটি নাটকীয় প্রকাশ্যে এমা প্রকৃত চোরকে শনাক্ত করেছিলেন। The motive, it turned out, was far from what she had expected. দেখা গেল উদ্দেশ্যটি তার প্রত্যাশা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। The stolen artifact had a personal significance that would forever change the lives of the townspeople. চুরি হওয়া এই নিদর্শনটির একটি ব্যক্তিগত গুরুত্ব ছিল, যা শহরের মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। With the mystery solved, Elwood breathed a sigh of relief, and Emma became the hero of the town forever, known as the detective who unraveled the secret of the golden key. রহস্যের সমাধানের পর এলমুড শহরের স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং এমা শহরের নায়ক হয়ে ওঠে বা নায়িকা হয়ে ওঠে, যিনি চিরকাল গোয়েন্দা হিসেবে পরিচিত ছিলেন, যিনি সোনার চাবিটির রহস্য উন্মোচন করেছিলেন। এখন আমরা আছি 2 নম্বর যে টেক্সটটা আছে, টেক্সট বি। এটা আরেকটা গল্প। প্রথমটা একটা গল্প গেল, এখন আমরা আরেকটা গল্প পড়ছি। In the land of Avardon,
Nestled among misty mountains and enchanted forest, a young girl named Ilara discovered a magical amulet. As soon as she wore it, her world transformed. কুয়াশাচ্ছন্ন পাহাড় ও মন্ত্রমুগ্ধ বনের মধ্যে অবস্থিত অ্যাবারডন দেশে এলারা নামক এক যুবতী একটি জাদুকরী তাবিজ আবিষ্কার করে। এটি পড়ার সঙ্গে সঙ্গে তার দুনিয়া, তার ভাগ্য সব বদলে যায়। Ilara found herself surrounded by shimmering fairies and talking animals. এলারা নিজেকে চকচকে পরী এবং কথা বলা প্রাণীদের দ্বারা বেষ্টিত দেখতে পায়। The amulet granted her the ability to control the elements, conjuring gusts of wind and cascades of sparkling water. এই তাবিজটি তাকে বিভিন্ন উপাদান আছে চারপাশে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। বাতাসের দমকা হাওয়া এবং জলমলে জলের ঝর্ণা তৈরি করার ক্ষমতা তৈরি করে তাকে দেয়। অর্থাৎ বাতাসকে নিয়ন্ত্রণ করা এবং ঝর্ণার যে পানি প্রবাহিত হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করারও ক্ষমতা তাকে দেয় সেই তাবিজটা। Guided by a wise old owl named Orion, Ilara embarked on a quest to save the kingdom of Eldoria from an ancient curse. ওরিয়ন নামে এক জ্ঞানী বৃদ্ধ পেঁচার দ্বারা পরিচালিত হয়ে এলারা এলডোরিয়া রাজ্যকে একটি প্রাচীন অভিশাপ থেকে বাঁচানোর জন্য অনুসন্ধান শুরু করেন। Along her journey, she encountered mythical creatures and solved riddles, gaining allies and uncovering long-lost secrets. তার যাত্রাপথে তিনি পৌরাণিক প্রাণীদের মুখোমুখি হন এবং দাদা সমাধান করেন এবং মিত্র অর্জন করেন বা বন্ধু অর্জন করেন এবং দীর্ঘদিনের হারিয়ে যাওয়া রহস্য উন্মোচন করেন। With bravery and determination, Ilara confronted the wicked sorcerers who cast the curse. সাহসিকতা ও দৃঢ় সংকল্পের সঙ্গে এলারা অভিশাপ দেয়া দুষ্ট জাদুকরটির মুখোমুখি হন। In a climactic battle, she channeled the power of the amulet, banishing the darkness and restoring peace to the realm. একটি চরম যুদ্ধে তিনি অন্ধকার দূর করে এবং রাজ্যে শান্তি ফিরিয়ে এনে তাঁবুর শক্তি প্রয়োগ করেছিলেন। আসলে এটা দেশের মানে এটা হচ্ছে এটা তাঁবুর না, এটা তাবিজের হতো আর কি। তাবিজের শক্তি প্রয়োগ করেছিলেন। আমি লিখে দিচ্ছি, তাবিজের শক্তি প্রয়োগ করেছিলেন। ওকে, as a reward, the fairies granted Ilara a special gift. The amulet would forever be a symbol of her courage and a reminder of the magical world she had become a part of. পুরস্কার হিসেবে পরীরা এলারাকে একটি বিশেষ উপহার দিয়েছিল, তাবিজটি, যেটা চিরকাল তার সাহসের প্রতীক এবং সে যে জাদুকরী জগতের অংশ হয়ে উঠেছিল তার একটি অনুস্মারক বা স্মৃতি হয়ে থাকবে। এখন আমরা পার্ট সি তে আসি, 3 নম্বর গল্পটা। In the ancient era of feudal Japan, amidst the reign of the samurai, a young warrior named Hiroshi sought to reclaim his family honor. সামন্ত জাপানের প্রাচীন যুগে সামুরাইয়ের রাজত্বকালে হিরোশি নামে এক তরুণ যোদ্ধা তার পরিবারের সম্মান পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। His ancestors, renowned swordsmiths, had crafted legendary katanas that were lost to time. তার পূর্বপুরুষরা, বিখ্যাত তলোয়ার কারিগররা, কিংবদন্তি কাটানা তৈরি করেছিলেন যা সময়ের সাথে হারিয়ে গিয়েছিল। কাতানাটা হচ্ছে একটা মানে তলোয়ার শিল্পের একটা অনেক বড় একটা আবিষ্কার। ধারণা করা হয় এটা তলোয়ার জাতীয় কিছু একটা। Driven by his legacy, Hiroshi embarked on a perilous journey to uncover the truth. তার উত্তরাধিকার দ্বারা পরিচালিত হয়ে হিরোশি সত্য উন্মোচন করার জন্য একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিলেন। Along the way, he encountered a wise sensei who imparted ancient martial arts techniques and enlightened him about the ways of the samurai. পথে তিনি একজন জ্ঞানী সেন্সির মুখোমুখি হন, যিনি প্রাচীন মার্শাল আর্ট কৌশলগুলি প্রদান করেছিলেন এবং তাকে সামুরাইয়ের উপায় সম্পর্কে আলোকিত করেছিলেন, অর্থাৎ তাকে মার্শাল আর্ট শিখিয়েছিলেন। As Hiroshi delved deeper into the shadows of history, he unraveled a conspiracy that threatened the stability of the shogunate. হিরোশি ইতিহাসের ছায়ায় গভীরে প্রবেশ করার সাথে সাথে তিনি একটি ষড়যন্ত্র উন্মোচন করেছিলেন যা শোগুনেটের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছিল।
With his unmatched sword skill and unwavering determination, Hiroshi fought against corruption and injustice, relying a band of loyal comrades. তার অতুলনীয় তলোয়ার দক্ষতা এবং অটল সংকল্পের মাধ্যমে হিরোশি দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং অনুগত কমরেডদের একটি দলকে একত্রিত করেছিলেন। In a climactic showdown, Hiroshi confronted the treacherous warlord, wielding his family's long-lost katana. With a single stroke, he struck down evil and restored balance to the land. একটি চরম যুদ্ধে, এখানে প্রদর্শনী হবে না, এখানে শোডাউন বলতে যুদ্ধ বোঝাচ্ছে। হিরোশি তার পরিবারের দীর্ঘ হারিয়ে যাওয়া কাতানাকে ব্যবহার করে বিশ্বাসঘাতক যুদ্ধপ্রভুর মুখোমুখি হন। একটিমাত্র আঘাতের মাধ্যমে তিনি অশুভকে দমন করেন এবং ভূমিতে ভারসাম্য ফিরিয়ে আনেন। অর্থাৎ সে দেশে সেই শত্রুটাকে, সেই খারাপ লোকটাকে, যুদ্ধবাজ লোকটাকে হত্যা করে সেই দেশে তিনি শান্তি নিয়ে আসেন। Hiroshi's valor became the staff of the legend, inspiring generation of warriors and leaving an indelible mark on Japanese history as a symbol of honor, loyalty, and the enduring spirit of the samurai. হিরোশির বীরত্ব কিংবদন্তি সামগ্রীতে পরিণত হয়েছিল, যোদ্ধাদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল এবং সম্মান, আনুগত্য এবং সামুরাইয়ের স্থায়ী আত্মার প্রতীক হিসেবে জাপানি ইতিহাসে একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে। টেক্সটটি 4 নম্বর গল্পটা। In the year 2150, the time travel became a reality. 2150 সালে সময় ভ্রমণ বাস্তবে পরিণত হলো। মানে এটা একটা কল্পকাহিনী বলা হচ্ছে। মনে করে 150 সাল যখন আসবে তখন মানুষ সময় ভ্রমণ করতে পারবে, পিছনের দিকে যেতে পারবে 10 বছর, সামনের দিকে 100 বছর যাইতে পারবে, ওইরকম একটা ক্ষমতার কথা কল্পকাহিনীর মাধ্যমে বলা হচ্ছে। এটা হচ্ছে সেটা। Driven by the insatiable desire to explore the past and reshape the future, a team of brilliant scientists developed the Temporal Displacement Device (TDD), অতীত অন্বেষণ এবং ভবিষ্যৎ পুনর্নির্মাণের অতৃপ্ত আকাঙ্ক্ষার দ্বারা চালিত উজ্জ্বল বিজ্ঞানীদের একটি দল টেম্পোরাল ডিসপ্লেসমেন্ট ডিভাইস তৈরি করেন। As the first test subject, Captain Maya Evans embarked on a thrilling journey through time. প্রথম টেস্ট সাবজেক্ট হিসেবে ক্যাপ্টেন মায়া ইভান্স সময়ের মধ্যে দিয়ে একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করেছিলেন। She witnessed pivotal moments in history, from the construction of the pyramids to the signing of the Declaration of Independence. তিনি পিরামিড নির্মাণ থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর পর্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি সাক্ষী ছিলেন। অর্থাৎ সে সময়ে টাইম ট্রাভেলের মাধ্যমে দেখতে চাইলো যে এই যে বড় বড় পাথর দিয়ে পিরামিড গুলো এত উঁচু করে বানানো হলো, সেগুলো কিভাবে বানানো হয়, তার সেটা সেই সময় তিনি ফিরে গেলেন আজ থেকে 1000 বছর আগে। এবং তিনি আমেরিকার যে স্বাধীনতার যে ঘোষণাপত্র স্বাক্ষর হয়, তিনি সেই সময়টাতে উপস্থিত ছিলেন। অর্থাৎ কি সময় ভ্রমণ করে পিছনে চলে গেছে। এটা একটা কল্পকাহিনী। Yet altering even the slightest event risked catastrophic consequences. তবুও সামান্যতম ঘটনার পরিবর্তনও বিপর্যয়কর পরিণতির ঝুঁকি নিয়েছিল। During one mission, Captain Evans encountered a future version of herself. A warning of an impending global disaster. একটি মিশনের সময় এরকম একটা সে কোথাও সময় ভ্রমণ করে পেছনে যেতে চাচ্ছিল বা সামনে যেতে চাচ্ছিল, একদিন এরকম একটা সময় ভ্রমণ করে সামনে যাওয়ার সময় ক্যাপ্টেন ইভান্স নিজের ভবিষ্যৎ সংস্করণের মুখোমুখি হন। অর্থাৎ ভবিষ্যতে এই ক্যাপ্টেন ইভান্স কেমন হবে, তার বয়স যখন 50 হবে বা 100 হবে তখন সে কেমন হবে, সেরকম একটা লোকের সাথে তার দেখা হয়ে গেল। ডিটারমাইন্ড টু সেভ হিউম্যানিটি। অবশ্য সেখানে দেখা হওয়ার পর সে কি হলো যে একটি আসন্ন বৈশ্বিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেন। এটা সামনে বড় বিপদ লেগে যেতে পারে। সেটা কেমন, করোনার মতো একটা বড় বিপর্যয় পৃথিবীতে আবার আসতে পারে, যেখানে অনেক মানুষ মারা যাবে। Determined to save humanity, she returned to her present and relied scientists to avert the crisis. মানব জাতিকে বাঁচানোর দৃঢ় প্রতিজ্ঞ তিনি তার বর্তমান অবস্থায় ফিরে এসেছিলেন এবং সংকট এড়াতে বিজ্ঞানীদেরকে একত্র করেছিলেন। অর্থাৎ তিনি যখন দেখলেন যে 100 বছর পরে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তখন তিনি আজকে বিজ্ঞানীদের সাথে কথা বললেন যে কিভাবে 100 বছর পর যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে কিভাবে এটাকে সমাধান করা যাবে, কি ওষুধপাতি বের করা যাবে, সেটা মানে তিনি বিজ্ঞানীদের সাথে এটা নিয়ে গবেষণা শুরু করলেন।
With their collective knowledge, they devised ingenious solution forging a brighter future. তাদের সম্মিলিত জ্ঞানের সাহায্যে তারা এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উদ্ভাবনী সমাধান উদ্ভাবন করেছিলেন। Through the power of time travel, they preserved the delicate balance of the timeline, ensuring that the past, present, and future remain intact. সময় ভ্রমণের শক্তির মাধ্যমে তারা সময়সীমার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে নিশ্চিত করে যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অক্ষত রয়েছে। অর্থাৎ বর্তমানটা যেমন ভালো আছে, অতীত যেমন ভালো ছিল, ভবিষ্যৎটা এরকম ভালো থাকবে, সেটা তিনি নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। টাইম ট্রাভেল forever altered the course of human existence, unveiling both the wonders and perils of manipulating the fabric of time itself. সময় ভ্রমণ মানব অস্তিত্বের গতিপথকে চিরতরে বদলে দিয়েছে, সময়ের কাঠামোকে পরিচালনা করার বিস্ময় এবং বিপদ উভয়কেই উন্মোচন করেছে। টেক্সট ই নম্বর টেক্সটে আছে আমরা, টাইটেল হচ্ছে দ্য আনএক্সপেক্টেড এনকাউন্টার। এটা শিরোনাম হচ্ছে অপ্রত্যাশিত সাক্ষাৎ। এখানে যে ক্যারেক্টার গুলো আছে, আমরা ক্যারেক্টার গুলোকে এখন দেখব। আমরা ক্যারেক্টার গুলোতে দেখি, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, এটা আমরা সবাই জানি। এটা অনুবাদটা উপরে উঠে গেল কেন, দেখি আমরা নিচে নামাই নিচ্ছি আবার। ওকে, এখানে চরিত্রগুলো কে কে আছে একটু দেখি আমরা। চরিত্র হচ্ছে সারা, এ কিউরিয়াস ট্রাভেলার। সারা একজন কৌতূহলী ভ্রমণকারী। সুজানা, এ মিস্টেরিয়াস স্ট্রেঞ্জ ওমেন, একটু অদ্ভুত রহস্যময় মহিলা। সিন, a dimly lit cafe. Sarah sits at a table engrossed in a book. Susanna enters and approaches her. দৃশ্য, একটি ম্লান আলোকিত ক্যাফে। সারা একটি টেবিলে বসে আছে, একটা বইয়ে মগ্ন। সুজানা প্রবেশ করে এবং তার কাছে যায়। সারা, লুকিং আপ, এক্সকিউজ মি, ডু আই নো ইউ? উপরের দিকে তাকিয়ে, মাফ করবেন, আমি কি আপনাকে চিনি? সুজানা বলছে স্মাইলিং, নো, বাট ফেট সিমস টু হ্যাভ আদার প্ল্যানস, মে আই জয়েন ইউ? হেসে, না, কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা আছে, আমি কি আপনার সঙ্গে যোগ দিতে পারি? সারা ইন্ট্রিগড, প্লিজ হ্যাভ এ সিট। কৌতূহলী হয়ে, দয়া করে বসুন। They engage in conversation, sharing stories and laughter. As time passes, a connection forms between them. তারা কথোপকথন, গল্প ভাগ করে নেয়া এবং হাসিতে লিপ্ত হয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটি সংযোগ তৈরি হয়, অর্থাৎ একটা সম্পর্ক তৈরি হয়। সুজানা, pausing, you know, life is full of surprises. Sometimes the best ones come from the unexpected encounters. সুজান একটু থামলো, থেমে বলছে, তুমি জানো, জীবন বিস্ময়ে পরিপূর্ণ। কখনো কখনো অপ্রত্যাশিত সাক্ষাৎ থেকে সেরা কিছু আসে। সারা বলছে হেসে, স্মাইলিং, আই কুড নট এগ্রি মোর। আমি আর একমত না হয়ে পারলাম না। টুডে আই ফাউন্ড মোর দেন জাস্ট এ গুড বুক, এ গুড ফ্রেন্ড। আজ আমি একটি ভালো বইয়ের সন্ধান পেলাম, যেটা একদম ভালো বন্ধুর চেয়ে বেশি কিছু। They exchange contact information, bidding each other farewell with the promise of future adventure. ভবিষ্যতের অভিযানের প্রতিজ্ঞা করে তারা যোগাযোগের তথ্য বিনিময় করে বিদায় নিল। Lights fade as they part away, forever impacted by their serendipitous meeting. আলো ম্লান হয়ে যায় যখন তারা আলাদা হয়ে যায়, চিরকাল তাদের আকস্মিক সাক্ষাতের দ্বারা প্রভাবিত হয়। মানে সময়কাল তাদের আকস্মিক সাক্ষাতের দ্বারা প্রভাবিত হয়। আমরা চিরকালের সময়কালটা বলতে পারি এখানে। ওকে, নাটকের সমাপ্তি, এন্ড অফ দ্য প্লে। এখানে একটা চার্ট পূরণ করতে হবে আমাদের, চার্টটা পূরণ করি। দেখি প্রথমে টাইপ অফ দ্য টেক্সট আছে, প্রথম কলামটা আছে টাইপ অফ দ্য টেক্সটের। টেক্সট এ, টেক্সট বি, টেক্সট সি, টেক্সট ডি, টেক্সট ই। এই যে আমরা গল্পগুলো পড়েছি, এই গল্পগুলোর কোনটা কি ধরনের, কার কি চরিত্র, কোনটা কি বলতে চাচ্ছে, তার এখন আমরা বিশ্লেষণ করব। টাইপ অফ দ্য টেক্সট, মিস্টেরি। প্রথম টেক্সটটা হচ্ছে রহস্যময়, দ্বিতীয় টেক্সটটা হচ্ছে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি অভিযান, তৃতীয় টেক্সটটা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন, ঐতিহাসিক কাহিনী, চতুর্থ টেক্সটটা হচ্ছে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী, টেক্সট ইটা হচ্ছে প্লে বা নাটক। এখন আমরা দেখি প্রথম টেক্সটে ছিল, ক্যারেক্টার ছিল এমা স্কট এবং মিস্টার থর্নফিল্ড, লিলি উইলিয়ামস এবং ডক্টর ম্যালোরি। ঠিক আছে, এখানে বাংলা অনুবাদ করে দেওয়া আছে। তারপরে হচ্ছে দ্বিতীয় যে টেক্সট আছে, তার ক্যারেক্টার হচ্ছে ইলারা,
ওরিয়ন, ফেয়ারিস এন্ড সর্সারার্স, অর্থাৎ ইলারা, ওরিয়ন পরী এবং জাদুকর। সর্সার মানে জাদুকর, ফেয়ারি মানে পরী। হিরো, তারপর তৃতীয় টেক্সটের ক্যারেক্টার হচ্ছে হিরোশি, ওয়াইজ সেন্সি, ওয়ারলর্ড। হিরোশি জ্ঞানী সেন্সি এবং যুদ্ধবাজ একজন লোক। চতুর্থ গল্পটাতে আছে ক্যারেক্টার কারা, চরিত্র কারা আছে? ক্যাপ্টেন মায়া ইভান্স এন্ড হার ফিউচার ভার্সন। ক্যাপ্টেন মায়া ইভান্স এবং তার ভবিষ্যৎ সংস্করণ। এখন আমরা দেখব তার পঞ্চমটাতে কি আছে সেটা। পঞ্চম গল্পে নাটক যেটা ছিল সেটা ছিল এখানে সারা এবং সুজানা। এখানে দুইটা ক্যারেক্টার আছে, দুইজন ক্যাফেতে কথা বলছিল সেখানে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাচ্ছি মেটাফোর অ্যান্ড ইমেজ ইউজড ইন দ্য টেক্সট। এই লেখায় রূপক এবং চিত্রের ব্যবহার করা হয়েছে কি সেটা বের করতে হবে। কাজটা মোটেই সহজ নয়, পুরো ভালো করে না পড়লে তুমি কখনোই এখান থেকে ভালো রকমের মেটাফোর বের করতে পারবে না, ইমেজ বের করতে পারবে না, খুবই কঠিন কাজ, একটু ভালো করে দেখতে হবে। স্লিপি টাউন ইজ এ ভিজুয়াল ইমেজ। একটা এখানে ইমেজের কথা বলা হচ্ছে। তোমরা তোমাদের বইতে ইমেজ পড়েছো, সেই বাংলা একটা কবিতা থেকে, আমাদের ছোট নদী কবিতা থেকে শুরু করে নেসাস ট্যাপিস্ট্রি চ্যাপ্টারে তোমরা ইমেজ বের করা শিখেছো। সেখান থেকে এখন আমাদের এখানে ইমেজ বের করতে হবে। ইমেজটা কি বের করতে হবে? স্লিপি টাউন, মানে ওই যে এলমুডের কথা বলেছে ওটাকে স্লিপি টাউন বলছে, ঘুমন্ত শহর। এটা একটা ভিজুয়াল ইমেজ, হ্যাঁ, দৃশ্যমান চিত্র। দ্য গোল্ডেন কি ইজ এ মেটাফর অফ মিস্টিক্যাল আর্টিফ্যাক্ট। সোনার চাবি হলো রহস্যময় শিল্পকর্মের একটি রূপক। ঠিক আছে, রহস্যময় শিল্পকর্ম বলতে এখানে সোনার চাবিটিকে বোঝাচ্ছে, যেটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। এখন আসো 2 নম্বর যে টেক্সট, ওখানে মেটাফর ইমেজ কি আছে? মিস্টি মাউন্টেন্স ইজ এ ভিজুয়াল ইমেজ। কুয়াশাচ্ছন্ন পাহাড় একটা দৃশ্যমান চিত্র। দ্য এমুলেট রিপ্রেজেন্টস ইলারাস ট্রান্সফরমেশন। তাবিজটি এলারার রূপান্তরের প্রতিনিধিত্ব করে। যেহেতু তাবিজ পাওয়ার পর তার জীবন পাল্টে গেছে পরীদের কারণে, সে কারণে এটা তার রূপান্তরকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, এখানে শব্দগুলো কি ভেঙে গেছে দেখো, যেহেতু আমাদেরকে ছোট্ট একটা জায়গার মধ্যে মোটামুটি 6টা কলাম করতে হয়েছে, সে কারণে লেখাগুলো একটু ভেঙে গেছে। এটা তুমি পড়ার সময় আশা করি বুঝবে। তারপর 3 নম্বর যে টেক্সট আছে সেখানে ইমেজ বা মেটাফর কি ছিল? পিরিলাস জার্নি ইজ এ সেন্সড ইমেজারি ইমেজ। তো বিপজ্জনক যাত্রা একটা অনুভূত চিত্র। অনুভূত চিত্র মানে কি, যে খুব কষ্ট গাড়িতে করে রওনা দিয়েছো, বিশ্ব রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যে কোনো কারণে হোক, যানজট লেগেছে, 4-5 ঘন্টা জামের মধ্যে বসে আছো, এটা হচ্ছে পিরিলাস জার্নি, খুবই কষ্টকর বিপজ্জনক যাত্রা। তো এটা হচ্ছে মানুষ অনুভব করতে পারে, তাই এটা সেন্সড ইমেজ। কাতানা রিপ্রেজেন্টস হিরোশিস ফ্যামিলি অনার। এখানে কাতানা বলতে কি, কাতানা কি রিপ্রেজেন্ট করে? কাতানা রিপ্রেজেন্ট করে হচ্ছে হিরোশির পরিবারের যে সম্মানটা, সেটা, কারণ সেটাই, এটা খুঁজে পাওয়ার জন্যই মূলত অভিযানে বের হয়। মানে 4 নম্বর, এখানে কি মেটাফর কি ইমেজ আছে? ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স ইজ এ কনসেপচুয়াল ইমেজ। ক্যাটাস্ট্রফিক, এই যে কাতানা, আমরা যেটা বলতে চাচ্ছি যে আহ, এখানে হচ্ছে কাতানার বিষয়টা আসবে এখানে, সরি, এতে বারবার কি আসছে, এখানে কাতানার যে বিষয়টা এটা আসবে এই কলামে। এটা ভুলে ওই কলামে চলে গেছে কখন, আমরা এটাকে আবার নিয়ে আসছি এখানে। আচ্ছা, বিপর্যয়কর, আহ, এখানে যেটা বলা হচ্ছে, বিপর্যয়কর পরিণতি হলো একটা ধারণাগত বাস্তব চিত্র। কোন একটা বিপর্যয় হচ্ছে, ঝড় তুফান, ঘূর্ণিঝড়, ভূমিকম্প হয়েছে, এটা একটা মানুষের কনসেপশন থেকে আগে যে কেমন হতে পারে, এই যে মানে বিপর্যয় বললে মনের মধ্যে একটা চিত্র আসে, তাই এটা ধারণাগত বলা হয়, এটা কনসেপচুয়াল একটা ইমেজ। টাইম ট্রাভেল ইজ এ মেটাফর অফ লিভিং পাস্ট অর ফিউচার। টাইম ট্রাভেল বলতে কি বোঝাচ্ছে, কি রূপক অর্থে বোঝাচ্ছে? মানুষ অতীতে এবং বর্তমানে ফিরে গিয়ে আবার বাস করতে পারা বা ঘুরে আসা, সেটা কি বোঝাচ্ছে। আর শেষ যে এখানে আছে সেটা কলামে, শেষ কলামে যে মেটাফর ইমেজ আছে দেখি আমরা। দ্য মেটাফর আনএক্সপেক্টেড এনকাউন্টার মিন্স দ্য সানস মিটিং সারা এন্ড সুজানা। রূপক, যেটা অপ্রত্যাশিত সাক্ষাৎ, এর অর্থ হচ্ছে সারা এবং সুজানার সাথে সাক্ষাৎ যে হয়ে গেল হঠাৎ করে, দুজন মানুষ রেস্টুরেন্টে বসে কথা বলতে শুরু করেছে, এটাই বলা হচ্ছে অপ্রত্যাশিত সাক্ষাৎ। ঠিক আছে, এটাও এখানে এক ধরনের
আহ, অপ্রত্যাশিত সাক্ষাৎ বলতে সারা এবং সুজানার দেখা হয়ে যাওয়ার কথাটা বলা হচ্ছে এখানে, এটা এক ধরনের মেটাফর, রূপক করতে বলা হয়েছে। এখন আসো, হোয়াট ইউ লাভ অ্যাবাউট দ্য টেক্সট। এই যে টেক্সট গুলো আমরা এখন এতক্ষণ পড়ছিলাম, এগুলোতে আমরা কি পছন্দ করছি, কোনটা আমাদের খুব ভালো লেগেছে এটা বলবো। আই লাভ সাসপেন্স ক্রিয়েটেড বাই অথর। প্রথম লেখাটাতে যেটা আমি লেখকের তৈরি সাসপেন্সটা পছন্দ করলাম। এখানে খুব যে খুব রকমের একটা আহ, অভিযান টাইপের পরিচালিত হচ্ছে। সেখানে আমরা যখন দেখলাম যে একজন একজন সাসপেন্স ক্রিয়েট হচ্ছে, আমরা পড়তে আরো আমাদের খুব মজা লাগলো। 2 নম্বর টেক্সটে যে এখানে আমরা কি পছন্দ করেছি আমরা, আই লাইক দ্য এনসান্টিং ওয়ার্ল্ড অফ ম্যাজিক অ্যান্ড মিস্টিক্যাল ক্রিয়েচার। আমি জাদু এবং পৌরাণিক প্রাণীর মোহনীয় জগৎ পছন্দ করি, মানে এই লেখাতে পছন্দ করলাম। 3 নম্বর লেখাটাতে কি পছন্দ করেছি, আই লাইক দ্য এক্সপ্লোরেশন অফ ফিউডাল জাপান, হিরোশিস ভ্যালোর অ্যান্ড দ্য এন্ডিউরিং স্পিরিট অফ সামুরাই। আমি সামন্ততান্ত্রিক জাপানের সম্পর্কে জানতে পারলাম, এবং হিরোশির যে এখানে বীরত্ব এবং সামুরাইয়ের স্থায়ী চেতনাটা আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি এখান থেকে। তারপর 4 নম্বরটা আমি কি জানতে পেরেছি, দ্য এক্সপ্লোরেশন অফ ইস্যুস গোয়িং ব্যাক অ্যান্ড ফোর্থ অফ টাইমলাইন। সময়সীমার পিছনে আহ, সময়সীমার সামনে পেছনে যাওয়াটা, মানে যেটা হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম, টাইম টাইম ট্রাভেল করে মানুষ সামনের যুগে পিছনের অতীত যুগে ফিরে যাচ্ছে। এটা কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে, তাই না? তারপরে হচ্ছে শেষটা, আই লাইক দ্য ড্রামাটিক ডিপিকশন অফ হাউ ফ্রেন্ডশিপ প্রগ্রেস। সুজানা এবং সারা যে ওখানে দুজন মানুষ অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেলে ওখানে কথা বলে দুজন গল্প শুরু করলো। তো এইখানে আমি দেখতে পেলাম যে বন্ধুত্ব কিভাবে বৃদ্ধি পায় তার নাটকীয় চিত্রায়ন আমার ভালো লাগে এখানে। আচ্ছা, 11.3.1 এ আসি আমরা এখন। এখানে আমরা দেখব, নাও রিড দ্য ফলোইং নোট টু নো মোর অ্যাবাউট মেটাফোর, স্টোরি টেলিং অ্যান্ড ক্যারেক্টার পোর্ট্রেয়াল। লেটার ইন পেয়ার অর গ্রুপস শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস ফিচার্স অফ এ লিটারি টেক্সট। এখন রূপক, গল্প বলা এবং চরিত্রের প্রতিকৃতি সম্পর্কে, চরিত্র চিত্রায়ন সম্পর্কে জানতে নিচের নোটটা পড়ো, পরে জোড়ায় জোড়ায় বা কোনো সাহিত্য গ্রন্থের এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের যে বোধগম্যতা আছে, তুমি কতটুকু বুঝতে পেরেছো সেটা ভাগ করে নাও। প্রথমে আমরা দেখবো মেটাফোর কাকে বলে। A metaphor is a figure of speech that involves drawing a comparison between two unrelated things. একটা রূপক হলো এমন একটি বক্তৃতা বা একটা কথা বা একটা বক্তব্য যা দুটি সম্পর্কহীন জিনিসের মধ্যে তুলনা করে। ইট হাইলাইটস সিমিলারিটিস টু ক্রিয়েট এ vivid and imaginative expression. এটি একটি প্রাণবন্ত এবং কল্পনাপ্রবণ অভিব্যক্তি হিসেবে অভিব্যক্তি তৈরি করতে সাদৃশ্যকে তুলে ধরে। আনলাইক সিমিলিস হুইচ ইউজ লাইক অর অ্যাজ টু মেক কম্পারিজন, মেটাফর্স ডাইরেক্টলি ইকুয়েট ওয়ান থিং টু অ্যানাদার। তুলনা করার জন্য পছন্দ বা হিসেবে ব্যবহার করে এমন উপমাগুলোর বিপরীতে রূপকগুলি সরাসরি একটি জিনিসকে অন্য জিনিসের সাথে সমান করে পরোক্ষভাবে তুলনা করে। ধরো, এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে, ছেলেটি ফুলের মতো নিষ্পাপ বা শিশুটি ফুলের মতো নিষ্পাপ। তো এটা যদি মতো বলা হয় এটা হচ্ছে সিমিলি, যদি বলা হয় শিশুটি একটি ফুল তখন এটা হচ্ছে মেটাফর। অর্থাৎ ফুলের সাথে তুলনা, ফুল এক জিনিস শিশু এক জিনিস, তুলনা করা হয়েছে কেন, এটা একটা রূপক অর্থে তুলনা করা হয়েছে। আচ্ছা, metaphors are powerful tones in language, allowing writers to convey complex ideas and emotions by evoking sensory and emotional response. রূপকগুলি ভাষার শক্তিশালী সুর যা লেখকদের সংবেদনশীল এবং মানসিক প্রতিক্রিয়া জাগিয়ে জটিল ধারণা এবং আবেগ প্রকাশ করতে দেয়। ফর এক্সাম্পল, সেইং টাইম ইজ মানি employs the metaphor of time being compared to a valuable thing, suggesting the idea that wasting time means losing money. উদাহরণস্বরূপ, সময় অর্থ, অর্থাৎ সময় হচ্ছে টাকা, মানে হচ্ছে কি সময়ের টাকার মতো মূল্যবান, অর্থাৎ টাইম ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মানি। এখানে অ্যাজ বললে আবার সিমিলি হয়ে যায়, তো আমরা যেহেতু সিমিলি না বলে মেটাফর বলছি, সে কারণে টাইম ইজ মানি বলা হচ্ছে এখানে। এটা বোঝানো হচ্ছে সময় অর্থ বলা সময় রূপককে একটি মূল্যবান জিনিসের সাথে তুলনা করে। এই ধারণাটি বোঝায় যে যে সময় নষ্ট করার অর্থ অর্থ হচ্ছে হচ্ছে অর্থ হারানো বা টাকা হারানো, টাকা হারানো বা অর্থ হারানো, মানে সময় হারিয়ে ফেলা মানে হচ্ছে টাকা হারিয়ে ফেলা।
আচ্ছা, টাকা হারানো বা টাকা হারানো লিখলে আমার মনে হয় তুমি সহজে বুঝতে পারবে, তাই না? লিখে দিলাম তাই। স্টোরি টেলিং মানে কি, গল্প বলা মানে কি? স্টোরি টেলিং ইজ দ্য আর্ট অফ ইউজিং ওয়ার্ডস, ইমেজ অর আদার মিডিয়ামস টু কনভে নেরেটিভ। গল্প বলা হলো একটি আখ্যান প্রকাশ করার জন্য শব্দ, চিত্র বা অন্যান্য মাধ্যম ব্যবহার করা শিল্প। It involves the creation and sharing of stories, often with a plot, character and a setting. এটি প্রায়শই একটি প্লট, চরিত্র এবং একটি সেটিং সহ গল্প তৈরি করে এবং ভাগ করে নেয়ার সাথে জড়িত। Good storytelling captures the audience attention, evokes emotions and communicates message effectively. ভালো গল্প বলা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে, আবেগ জাগিয়ে তোলে এবং বার্তা কার্যকরভাবে মানে এটা যোগাযোগ করে। It can be found in various forms including literature, film, oral tradition and digital media. এটি সাহিত্য, চলচ্চিত্র, মৌখিক ঐতিহ্য এবং ডিজিটাল মিডিয়া সহ বিভিন্ন রূপে পাওয়া যায়। ক্যারেক্টার পোর্ট্রেয়াল মানে চরিত্র চিন্তন, এটা সম্পর্কে আমরা এখন বলবো। ক্যারেক্টার পোর্ট্রেয়াল refers to the depiction of characters in a literary work. It involves creating and presenting characters with distinct personalities, traits and motivations. চরিত্র চিন্তন বলতে কোনো সাহিত্যকর্মের চরিত্রের বর্ণনাকে বোঝায়। এর মধ্যে রয়েছে স্বতন্ত্র ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য এবং অনুপ্রেরণা সহ চরিত্র তৈরি এবং উপস্থাপনা করা। Effective character portrayal brings the characters to life, making them relatable and memorable for the audience. কার্যকর চরিত্র চিন্তন চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তোলে, যা তাদের দর্শকদের কাছে সম্পর্কিত এবং স্মরণীয় করে তোলে। It involves showing characters through their actions, dialogue, thoughts and interaction with others. এতে চরিত্রগুলিকে তাদের কাজ, সংলাপ, চিন্তাভাবনা এবং অন্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে দেখানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা শেষ দিকে চলে আসছে আমরা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অন্যদের সাথে শেয়ার করতে পারো। কারো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।